নিঝুম চুপচাপ বসেছিল ইমরানের কফি শপের মধ্যে। একটু পর ইমরান এসে তাকে বলে, চল, তোর থাকার একটা ব্যবস্থা হয়ে গেছে। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলে, আচ্ছা তুই যা, আমি আসছি। বলেই নিঝুম পা বাড়াতে যাবে এমন সময় তা সামনে এসে দাঁড়ায় আবরাজ। হঠাৎ করে আবরাজকে এই সময় নিজের সামনে দেখে নিঝুম অবাক হয়ে যায়। ইমরানও আবরাজকে এখানে আশা করেনি। আবরাজ এসেই নিঝুমের হাত শক্ত করে ধরে বলে, এইখানে আর কোনো ড্রামা চাই না, চুপচাপ আমার সাথে বাসে ফিরে চলো, সেখানে বসে সব কথা হবে। নিঝুম নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, ছাড়ুন আমায়, আমি আপনার সাথে কোথাও যাব না। আবরাজ নিঝুমের হাত আরো শক্ত করে ধরে বলে, আমি বলছি তো, আমি চাই না কোনো সিন ক্রিয়েট করতে। আশা করি তুমি আমার কথাটা বুঝবে। এরই মধ্যে ইমরান এগিয়ে এসে বলে, এই থামুন, আপনি এভাবে নিঝুমের উপর জোর করতে পারেন না। ও একজন ইন্ডিপেন্ডেন্ট উইমেন। আবরাজ ইমরানকে চোখ রাঙিয়ে বলে, আমি তোমাকে আগেও বলেছি আমাদের দুজনের মাঝে এসো না, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। পারতো না? আপনি নিঝুমের সাথে প্রতারণা করবেন, ওর উপর জোর জবরদস্তি করবেন, ওকে অ্যাসল্ট করবেন, আর বলবেন এটা পার্সোনাল ব্যাপার। শুনে রাখুন, এটা বাংলাদেশ নয়, এটা ইউকে। এখানকার আইন অনেক 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 স্ট্রিক্ট। বেশি বাড়াবাড়ি করলে আপনাকে জেলের ভাত খানো আমার কাছে 2 মিনিটের ব্যাপার। আবরাজ নিঝুমকে ছেড়ে দিয়ে ইমরানের কলার চেপে ধরে বলে, কি বললে তুমি? আমাকে জেলের ভাত খাওয়ানোর ভয় দেখাচ্ছ? প্রয়োজনে তোমায় আমি শেষ করে ফেলবো। আমি এমন ভয় দেখানোর স্পর্ধাও করবে না। আমার ক্ষমতার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। নিঝুম আবরাজ ও ইমরানের মাঝখানে দাঁড়িয়ে বলে, আপনারা এসব ঝামেলা বন্ধ করুন। ইমরান তুই শান্ত হ, আমি ওনার সাথে বুঝে নিতে পারবো। আবরাজ বলে উঠল, শুনলে তো নিঝুম কি বলল? আশা করি তুমি ভুল বুঝতে পেরেছ, আমাদের সম্পর্কটা অন্য ধরনের। নিঝুম এবার আবরাজকে বলল, তবে এটাও মনে রাখবেন, আমি আপনার সাথে ফিরে যাব না। এই ব্যাপারে জোর করবেন না। ইমরান বলে, তুই এই লোকটার জালে ফাঁসিস না। এই লোকটা তোর সাথে অনেক অন্যায় করেছে। তুই এসবে জবাব চাইবি না? তারপর কোন মুখে এনার সাথে কথা বলিস? তোর তো উচিত এনার নামে কেস করা। আবরাজ এবার ইমরানকে থাপ্পড় বসিয়ে দেয়। ইমরান হতবাক। নিঝুম আবরাজকে বলে, ওকে ছেড়ে দিন আপনি। ওর সাহস কিভাবে হয় তোমাকে এমন উস্কানি দিবার? আমি ওর কথায় নাচবো এতটাও বোকা আমি না। আমার নিজস্ব মতামত বলে তো কিছু একটা আছে। এখন বলুন আপনি কি বলবেন। আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি যদি বাংলাদেশে ফিরে যেতে চাও তাহলে তোমার সব পাসপোর্ট ভিসা সবকিছুর ব্যবস্থা আমি করে দেব। তুমি চলো আমার সাথে। নিঝুম বলে, যদি আপনি আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন তাহলে ঠিক আছে, আমি যাব আপনার সাথে। তবে আপনাকে কথা দিতে হবে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমায় বাংলাদেশে যাবার ব্যবস্থা করে দিবেন। আবরাজ নিঝুমের কথা শুনে মাথা নাড়িয়ে বলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সিলেটে ফেরার ব্যবস্থা করে দেব, কিন্তু যতদিন তুমি এই লন্ডনে আছো ততগুলো দিন তোমার দায়িত্ব আমার। তাই তুমি আমার সাথে চলো। ইমরান নিঝুমের উদ্দেশ্যে বলে, তুই এনার কথা শুনিস না নিঝুম। এই লোক আবারও নিজের সাথে তোকে নিয়ে গিয়ে তোর উপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে। তুই আমার কথা শোন, আমি তোর এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছি। তোর যতদিন ইচ্ছা তুই থাক। তারপর আমি দেখছি কিভাবে এই লোক তোর পাসপোর্ট ভিসা নিজের জিম্মায় রাখে। আমি সব এনে দেবো তোকে। আবরাজ আবার ইমরানের উপর চড়া হতে গেলেই নিঝুম আবরাজকে আটকে বলে, আমি তো বলছি আমি আপনার সাথে যাব। আপনার আর কোনো ঝামেলা করার দরকার নেই। চারিদিকে অনেক মানুষ দেখছে, এসব ঠিক হচ্ছে না। আর ইমরান তোকেও আমি বলছি, তুই যে আমার জন্য এত ভেবেছিস সেজন্য তোকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কিন্তু দয়া করে তুই আর আমার জন্য জিনিসগুলো কঠিন করে তুলিস না। আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। আমি এখন মিস্টার আবরাজের সাথেই যাব। তুই প্লিজ আর কোনো বাধা দেওয়ার চেষ্টা করিস না। আমি পরে তোর সাথে যোগাযোগ করব। বলেই সে আবরাজকে বলে, চলুন তাহলে। এসো। আবরাজের সাথে তার অ্যাপার্টমেন্টে ফিরে নিঝুম। আবরাজ বাসায় এসে নিঝুমকে বলে, তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলুন। সরি ফর এভরিথিং। নিঝুম গম্ভীর স্বরে বলে, সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? জানি আমি যা করেছি তার জন্য হয়তো সরি যথেষ্ট নয়,
কিন্তু আমি মন থেকে ক্ষমা চাইছি। সব কিছুর ক্ষমা হয় না মিস্টার আবরাজ। যাই হোক, আমি চেষ্টা করব আপনাকে যতটা পারি ক্ষমা করার। আপনি এখন বলুন, আমি কবে সিলেট যাচ্ছি? আচ্ছা, আমাদের সম্পর্ককে কি একটা সুযোগ দেওয়া যায় না? আপনি কিন্তু আমায় সিলেটে ফেরানোর কথা বলেই এখানে নিয়ে এসেছেন। আশা করি আপনি নিজের কথা রাখবেন। এতটা নিষ্ঠুর হয়েও না, সম্পর্কটাকে একটা সুযোগ দাও না। নিঝুম বলে। না, আমার পক্ষে তা সম্ভব না। আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। বেশ, আমি আর তোমার জোর করবো না। তুমি যা চাও তাই হবে। তোমার লন্ডন থেকে সিলেট ফিরে যাওয়ার ফ্লাইটের ব্যবস্থা আমি করছি। তুমি যদি চাও তাহলে তাই হোক। এমন সময় এলা আর ম্যাক্স সেখানে চলে আসে। এসেই ম্যাক্স বলে। এখন তোমাদের কোথাও যাওয়া হবে না। নিঝুম তাদের দিকে তাকায়, অবাক স্বরে বলে। মানে? এলা এগিয়ে এসে বলে। আপাতত তোমাদের কিছুদিন আমাদের সাথে যেতে হবে। আগামী পরশু মানে রবিবার আমার আর ম্যাক্সের বিয়ে। আশা করি তোমরা দুজন আমাদের বিয়েতে থাকবে। এলার কথা শুনে নিঝুম বলে। তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা, কিন্তু আমি? প্লিজ নিঝুম, তোমাকে আমি নিজের বোনের মতোই দেখি। আমি জানি তুমি কিছু কারণে আমাদের উপর রেগে আছো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ঠকাতে চাইনি। আর যাই হোক, তোমার কাছে অনুরোধ, দুটো দিনেরই তো ব্যাপার। জানো আমার না কোনো ভাই বোন নেই, তাই আমি চাই তুমি আমার আপনজন হয়ে আমার পাশে থাকো। থাকবে না তুমি? আমার এই অনুরোধটা রেখো প্লিজ। একজন বোন হিসেবে আমাকে বিবেচনা করে দেখো। এলার এমন অনুরোধ আর ফেলতে পারে না নিঝুম, তাই সে সম্মতি দিয়ে বলে। বেশ, তুমি যখন এত করে বলছো তখন আমি আর না করব না। তবে তোমার বিয়ের পরেই আমি লন্ডন থেকে সিলেটে ফিরব। ধন্যবাদ তোমাকে নিঝুম। বলে এলা নিঝুমকে জড়িয়ে ধরে। এদিকে ম্যাক্স তখন আবরাজকে বলছিল। এই 2 দিনই কিন্তু তোমার কাছে সুযোগ। এর মধ্যে তুমি নিঝুমকে মানানোর চেষ্টা করো, যেন ও তোমায় ছেড়ে না যায়। নিজের সত্যিকারের অনুভূতিটা ওকে বোঝাও। চেষ্টা করব, বাকিটা সৃষ্টিকর্তার হাতে। নিঝুম ও আবরাজ বর্তমান লন্ডনে একটি বিশাল হোটেলে দ্য রেস্ট লন্ডনে অবস্থান করছে, যা মূলত বিয়ের ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়। এখানেই এলা ও ম্যাক্সের বিয়ের আয়োজন করা হয়েছে। এলাকে যখন সাজানো হচ্ছিল তখন নিঝুম তার পাশেই বসেছিল। নিঝুমকে পাশে পেয়ে এলা অনেক খুশি ছিল। এলা নিঝুমের উদ্দেশ্যে বলে। তোমাকে অনেক ধন্যবাদ আমার কথা রাখার জন্য। নিঝুম সামান্য হেসে বলে। ধন্যবাদ দিতে হবে না, তোমার খুশিতে অবদান রাখতে পেরে আমিও খুশি। এলা বলে। জানো আমার না আপন বলতে কেউ নেই। আমার যখন 5 বছর বয়স ছিল তখন আমার মা বাবার ডিভোর্স হয়ে যায়। তারপর আমি আমার মার সাথে বেড়ে উঠেছি। আমার মা আমার কাছে এক আদর্শ নারী। তিনি যেভাবে একা হাতে আমায় বড় করেছেন তার থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি। কিন্তু যখন আমার 18 বছর বয়স তখন আমার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে আমি এই দুনিয়ায় সম্পূর্ণ একা। এলার জীবনের কাহিনী শুনে নিঝুমের বেশ খারাপ লাগে। সে বলে। তোমার বাবা আর তোমার খোঁজ নেয়নি? ওই জঘন্য লোকটার কথা বলো না তো। উনি তো একজন ব্যভিচারী লোক ছিলেন। আমার মায়ের সাথে ডিভোর্স হবার পর থেকে জীবনেও আমাদের খোঁজ নেননি। মায়ের মৃত্যুর পরেও না। যদিও আমার এতে কিছু যায় আসেনি। আমার মা আমার জন্য কিছু জমানো টাকা রেখে দিয়েছিল, তা দিয়েই আমার দিব্যি চলে গেছে। তারপর তো আমি এখন নিজেই নিজের পায়ে দাঁড়িয়েছি। বাহ, তোমার বাবাও তো তাহলে আমার বাবার মতোই জঘন্য। তবে ম্যাক্সের পরিবার কিন্তু ভীষণ সুন্দর। এই আধুনিক যুগে লন্ডনে এমন পরিবার তো আর দেখাই যায় না। ম্যাক্সের 2 ভাই, তাদের বউ, ওর মা বাবা সবাই কি সুন্দর মিলেমিশে থাকে। এমন একটা পরিবার পেয়ে আমি সত্যি ভীষণ লাকি। ঠিক বলেছো তুমি। আচ্ছা, তোমাকে আর ম্যাক্সকে তো আমি সবসময় বন্ধুই ভাবতাম। তোমাদের মাঝে যে এমন কিছু চলছিল সেটা তো বুঝিনি। এলা সামান্য হেসে বলে। আমরা নিজেও এতগুলো দিন আমাদের সম্পর্কটা বুঝতে পারিনি। তবে কিছুদিন আগে হঠাৎ করে ম্যাক্স আমাকে জানায় ওর নাকি আমার প্রতি অদ্ভুত অনুভূতি আছে। যদিও ও এটা বলার সময় ড্রাঙ্ক ছিল, তাই আমি ওর এ কথাকে খুব একটা পাত্তা দেই না। কিন্তু পরদিন আবারও আমাকে একই কথা বলে।
আমি তো তখন ম্যাক্সকে বলেছিলাম ওকে বন্ধুর থেকে বেশি কিছু ভাবি না, কিন্তু ম্যাক্স তো ছেড়ে দেওয়ার পাত্র না। ও তো আমার পেছনে পড়ে যায়। আর আমার মনও আগে থেকে ম্যাক্সের জন্য কিছুটা হলেও দুর্বল ছিল, কিন্তু ওকে শুধু নিজের বন্ধুর নজরে দেখার জন্য আমি ব্যাপারটা বুঝতে পারিনি। কিন্তু যখন ও আমায় বলল ভালোবাসার কথা আর বারবার এভাবে আমাকে মানানোর চেষ্টা করলো, তখন আমি আমার এই অনুভূতি আর বেশি দিন চেপে রাখতে পারি না। ওকে বলে দেই যে ওকে আমি ভালোবাসি। এরপরও হঠাৎ বিয়ে করার কথা বলে। আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করতেই চাইনি, কিন্তু সেই অবধি ওর জেদের কাছে হার মেনেই নিলাম। আসলে ম্যাক্স আসলে অনেক ভালো মনের ছেলে। ওকে স্বামী হিসেবে পাওয়ার সত্যি ভাগ্যের ব্যাপার। এলার কথায় নিঝুম হেসে বলে, তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক, এই কামনাই করি। এলা এবার নিঝুমের কানের কাছে এসে বলল, তোমায় কিছু বলবো যদি কিছু মনে না করো? বলো। আবরাজকে তুমি চাইলে একটা সুযোগ দিয়ে দেখতে পারো। ও কিন্তু সত্যি সত্যি তোমায় ভালোবেসে ফেলেছে। আমি, ম্যাক্স ও আবরাজ স্কুল জীবন থেকে একে অপরের অনেক ভালো বন্ধু। আমরা একে অপরের পালস বুঝতে পারি। বিশ্বাস করো, আবরাজের চোখে এর আগে অন্য কারোর জন্য এমন অনুভূতি আমরা দেখিনি যেমনটা তোমার জন্য দেখেছি। লন্ডনে বেড়ে উঠলেও আবরাজ ছিল সবার থেকে আলাদা। ও কখনো কোনো মেয়ের সাথে কোনো রিলেশনে যায়নি। ও সবসময় চেয়েছে বিয়ের পরই তোমাদের ধর্মমতে হালালভাবে কাউকে ভালোবাসবে। এই জন্য ওর চারিত্রিক বিশুদ্ধতার গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। আবজারের সম্পর্কে এসব কথা শুনে নিঝুমের অন্যরকম অনুভূতি হচ্ছিল, যদিও বা তবু সে বলে, আমি এই ব্যাপারে কথা বলতে বা শুনতে চাই না এলা। আমি এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেবার নিয়ে ফেলেছি। মিস্টার আবরাজের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। একটু ভেবে দেখতে যদি। নো প্লিজ, এ নিয়ে আর কিছু বলো না। বেশ রাগী কণ্ঠে বলে নিঝুম। এলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বেশ, তুমি যদি অস্বস্তি বোধ করো তাহলে আমি আর এই নিয়ে কথা তুলব না। নিঝুম এলাকে নিয়ে এবার বাইরে আসে। এলার শ্বাস কমপ্লিট, বাইরে বিয়ের প্রস্তুতি করা হয়েছে। এলা একটি লম্বা গাউন পরেছে নিজের বিয়ের উপলক্ষে। অন্যদিকে ম্যাক্সও সাদা ফর্মাল শার্টের উপর কালো কোট ও টাই পরেছে, যেমনটা লন্ডনের বিয়ের সময় পরা হয়। তবে তাদের বিয়ের একটি বিষয় রীতি, মেয়ের বাবা মেয়েকে লাল কার্পেটের উপর দিয়ে হাঁটিয়ে ছেলের কাছে নিয়ে যায়। যেহেতু এলার বাবা নেই, তাই সে নিঝুমকে বলে, আজ না হয় নিয়মের একটু ব্যাঘাত ঘটুক, তুমি না হয় আমাকে ম্যাক্সের কাছে নিয়ে চলো। নিঝুম আপত্তি করে না। এলার হাত ধরে তাকে ম্যাক্সের কাছে নিয়ে যায়। অতঃপর ম্যাক্স ও এলার বিয়ের শপথ বাক্য পাঠ করে সর্বশেষে রেজিস্ট্রি পেপারে সাইন করার মাধ্যমে তাদের বিয়ে সম্পূর্ণ করে। এরপর সবাই আনন্দে মেতে ওঠে। আবরাজ ম্যাক্সকে আলিঙ্গন করে বলে, শুভকামনা বন্ধু, তোমার ভবিষ্যৎ জীবন সুখের হোক। তোমারও। এটা শুনেই আবরাজ মলিন হাসে। ম্যাক্স বলে, আমি তোমার ভালোবাসার মানুষটার মন জয় করে তাকে নিজের করে নিলাম। এবার তোর পালা। তুই এবার গিয়ে তোর বউয়ের মান ভাঙা, তাকে নিজের করে রাখার চেষ্টা কর। তাই করব। বেস্ট অফ লাক। বলেই ম্যাক্স এলার কাছে চলে যায়। দুজনে মিলে কিছু সুন্দর মুহূর্ত কাটায়। এদিকে নিঝুম এক কোণে দাঁড়িয়েছিল। আবরাজ তার কাছে আসে। আবরাজকে দেখে নিঝুম কিছুটা অবাক হয়। আবরাজ বলে, তাহলে এখন যাওয়া যাক। জি চলুন। দুজনে বাইরে এসে গাড়িতে বসে পড়ে। আবরাজ গাড়ি ড্রাইভ করতে করতে নিঝুমকে বলে, তুমি কি আমাকে আর একটা সুযোগ দেবে না? কালকে আমার সিলেটে ফেরার জন্য ফ্লাইট বুক করে দিন। নিঝুম, আমি নিজের সিদ্ধান্ত বদলাবো না, এই নিয়ে আমায় জোর করে লাভ নেই। আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি ক্ষমা করলে কি খুব ক্ষতি হয়ে যাবে? সব কিছুর ক্ষমা হয় না মিস্টার আবরাজ। আমি চাইলেও আপনাকে ক্ষমা করতে পারবো না। কিন্তু প্লিজ, আমি নিজের সিদ্ধান্ত জানিয়ে ফেলছি, আমাকে আর কিছু বলবেন না। আমি বিব্রত বোধ করছি। বেশ, তোমার জেদি যদি তোমার কাছে বেশি হয় তবে তাই হোক। তুমি ফিরে যাও সিলেট, আমি আর তোমাকে বাধা দেব না। তুমি যেভাবে চাও সেভাবেই তোমার জীবন কাটাও। আর 3 মাস পর আমাদের বিয়ের 6 মাস পূর্ণ হবে। তারপর আমি তোমার ডিভোর্স পেপারও পাঠিয়ে দেব। ধন্যবাদ।
নিঝুম ঘরে বসে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। আজ রাতেই তার লন্ডন থেকে সিলেটে ফেরার ফ্লাইট, তাই দেশে ফেরার জন্য সে শেষ প্রস্তুতি নিচ্ছে। নিঝুম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করছিল, এমন সময় তার দরজায় কেউ নক করে। নিঝুম দরজা খুলতেই দেখতে পায় আবরাজ দাঁড়িয়ে আছে। আবরাজ এগিয়ে এসে নিঝুমকে বলে, তুমি তৈরি হয়ে নিয়েছো? হুম। ধন্যবাদ আমার কথা রাখার জন্য, আজকের দিনটা আমার সাথে কাটানোর জন্য। চলো তোমাকে লন্ডন শহরটা ঘুরে নিয়ে আসি। নিঝুম মূলত আজ আবরাজের অনুরোধেই সেজে উঠেছে, কারণ আবরাজ তাকে শেষ একটা অনুরোধ করেছিল তাকে নিয়ে লন্ডন শহর ঘুরে দেখার। নিঝুম বাইরে আসে। আবরাজ নিজের গাড়ি বের করতেই নিঝুম সেই গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠে বসে সে বলতে থাকে, কোথায় যাব আমরা? চলো আজ লং ড্রাইভে তোমায় গোটা লন্ডন শহরটা ঘুরে নিয়ে আসি। নিঝুম ও আবরাজ দুজনে গাড়িতে করে বসে যেতে থাকে। আবরাজ নিঝুমকে গাড়িতে করে অনেক দূর নিয়ে যায়। যেতে যেতে বলে, আজ আমার একটা বাংলা গান ভীষণ মনে হচ্ছে। কোন গান? এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয়। নিঝুম কিছু বলার মতো খুঁজে পায় না। আবরাজ নিঝুমকে বলে, তবে আমাদের বুঝি পথ চলে বুঝি আজকে শেষ হবে, তাই না? হয়তো। নিঝুম কথাটা বলে মাথা নিচু করে নেয়। আবরাজ নিঝুমকে বলে, শুরু থেকে তোমার এই জেদটাই আমার ভালো লাগতো না, তবে তোমার এই জেদটা আমি বুঝতে পেরেছি। তুমি এটাই চাও, তুমি এটাই চাও তো, যাতে করে নিজের মতো করে নিজের জীবন কাটাতে পারো, নিজে একা একা স্বাবলম্বী হতে চাও। বেশ, তুমি যেন সফল হতে চাও সেই কামনাই করি। সাবধানে ড্রাইভ করুন। অসুবিধে নেই, আমার অভ্যাস আছে। নিঝুম জানালা দিয়ে লন্ডনের রাস্তা দেখতে থাকে। চারিদিকে সৌন্দর্য, উঁচু উঁচু দালান কোঠা। আবরাজ নিঝুমকে বলে, জানো, এই লন্ডনে আমার অনেক স্মৃতি জড়িয়ে। আমি লন্ডনে মামির হাত ধরে প্রথম স্কুলে আসি। লন্ডনে আমার জীবনের অনেক সুন্দর সময় কাটিয়েছে, তবে সিলেটে আমার জন্মভূমিতে ফিরে গিয়ে আমি এমন কিছু পাই যা আমার কাছে সব থেকে দামি ছিল। তুমি অনেক ভালো একটা মেয়ে। তোমায় প্রথমে আমি ভুল বুঝেছিলাম, সে সময় আমারও কিছু ভুল ছিল, তবে আমার পরিস্থিতিটাও তখন ঠিক ছিল না। এসব কথা বলে কোনো লাভ নেই। জানি তুমি সিলেট ফিরবে, আমি বাধা দেব না। তুমি যাতে করে সুখী হবে আমি তাতেই রাজি আছি। তোমার ভবিষ্যৎ জীবন সুখী হোক। তুমি একজন ভালো ডাক্তার হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারো সেই কামনাই করি। নিঝুম চুপচাপ আবরাজের কথা শুনছিল। আবরাজের চোখে এক ধরনের গভীরতা ছিল, যেন কোনো চিন্তা বা স্মৃতি তাকে কষ্ট দিচ্ছিল। আবরাজের কথাগুলো তাকে অদ্ভুতভাবে স্পর্শ করছিল, কিন্তু সে নিজের মনোভাব স্পষ্ট করতে পারছিল না। আবরাজ যতই বলছিল, তোমার ভবিষ্যৎ জীবন সুখী হোক, ততই যেন সেই অজানা দুঃখ আর বেদনা তাকে ঘিরে ধরছিল। গাড়িটি ধীরে ধীরে চলতে থাকে। আবরাজ চোখে মুখে এক ধরনের নীরবতা রেখেই ড্রাইভ করছিল। নিঝুম জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে চিন্তা করছিল আজকের দিনটা তার জীবনের কি মানে রাখবে। আবরাজের জন্য লন্ডন শহর, তার মিষ্টি স্মৃতি সবই যেন এক নতুন সূর্যের আলোয় দেখা হচ্ছিল। তবে নিঝুম জানতো তার পথ চলা কখনোই সহজ ছিল না। অনেক চড়াই উতরাই, একাধিক বেদনা তাকে পার করতে হয়েছে। সেই বেদনা তাকে আরও শক্তিশালী করেছে, কিন্তু আজ সে বুঝতে পারছিল না তার হৃদয়ের সত্যিকারের চাওয়া কি। তুমি কি ভাবছো? আবরাজ প্রশ্ন করল। ভাবছি জীবন আসলে কতটা অনিশ্চিত, কেউ জানে না আগামীর কথা। নিঝুম আস্তে করে বলল, হ্যাঁ, জীবন কখনোই একরকম থাকে না। আজ যে মনে হয় কাল তা হয়তো আর মনে নাও হতে পারে। আমাদের ভাবনা সবসময় পরিবর্তন হয়। আবরাজ বলল গম্ভীর কণ্ঠে। গাড়ি এক জায়গায় থেমে গেল। আবরাজ পেছনে ফিরে দেখল আমরা কোথায় এসে দাঁড়ালাম? নিঝুম জানালার দিয়ে বাইরে তাকালো। তাদের গাড়ি একটা পার্কের কাছে দাঁড়িয়েছিল, যেখানে অনেক পরিবার ও তরুণ তরুণী ঘুরছিল। চারিদিকে সবুজ ঘাস, ফুলের গন্ধ, আর দূরে দেখা যাচ্ছিল লন্ডনের উজ্জ্বল আলোকমালা। নিঝুম কিছুক্ষণ চুপ করে রইল।
এরপর বলল, এই জায়গাটা খুব ভালো। হুম, এটা আমার খুব প্রিয় জায়গা। এখানে আসলে মনটা কিছুটা শান্ত লাগে। তারা দুজন পার্কের মধ্যে হাঁটতে শুরু করলো। নিঝুম আর আবরাজ একসঙ্গে চলতে থাকলো, তবে তাদের মাঝে কোনো কথোপকথন ছিল না। শুধু নিঝুমের মনে হচ্ছিল পৃথিবীটা বড়, কিন্তু তার ভেতরে কিছু নিঃসঙ্গতা, কিছু কষ্ট জমে থাকতো। এমন সময় হঠাৎ করে নিঝুমের ফোন বেজে ওঠে। নিঝুম দেখে ইমরান ফোন দিয়েছে। নিঝুম এটা দেখে আবরাজের দিকে তাকায়। আবরাজ বলে, ফোনটা রিসিভ করো। নিঝুম ফোনটা রিসিভ করতেই ইমরান বলে, কিরে নিজুম, কোথায় তুই? আমি তো একটু বাইরে এসেছি। কেন? তুই নাকি আজ রাতেই সিলেটে ফিরবি? তেমনই কথা আছে। ও, তাহলে যাওয়ার আগে একবার অন্তত আমার সাথে দেখা করে যা। তোর সাথে অনেক কথা বলার আছে আমার। কি কথা? তুই আমার কফি শপে আয়, তারপর বলছি। বেশ। বলেই নিঝুম ফোনটা রেখে দেয়। আবরাজ নিঝুমকে জিজ্ঞাসা করে, কে ফোন দিয়েছিল ইমরান? হুম কি বললো? ও আমার সাথে দেখা করতে চাইছে। বেশ, চলো, আমি তাহলে তোমাকে পৌঁছে দিচ্ছি। আপনার কোনো আপত্তি নেই? আপত্তি করার জন্য অধিকার থাকা লাগে। আমার কি তোমার উপর কোনো অধিকার আছে? আবরাজের এই কথা শুনে নিঝুমের বুকে তীরের মতো বিধ্বস্ত করে। তারা দুজনে আবার গাড়িতে উঠে বসে। আবরাজ নিঝুমকে নিয়ে গিয়ে ইমরানের কফি শপের সামনে নামিয়ে দেয়। নিঝুম কফি শপে ঢুকেই দেখতে পায় ইমরান অস্থিরভাবে পায়চারি করছিল। নিঝুমকে দেখেই সে বলে, তুই এসেছিস? এখন বলতো কি হয়েছে, হঠাৎ এভাবে আমায় ডাকলি কেন? তুই ভেতরে চল। এখানে সবার সামনে বলা যাবে না, ভেতরের রুমটা যে আছে ওখানে বসে কথা বলি। আচ্ছা। ইমরানের কথা মতো নিঝুম তার সাথে যেতেই নিঝুমকে ইমরান বলে, তুই আবরাজকে ডিভোর্স কবে দিবি? মানে? দেখ, আমি আর এত কথা ঘোরাতে চাই না, তাই স্পষ্ট করে বলি, আমি তোকে শুধু বন্ধুর নজরে দেখি না, তার থেকে আরো বেশি কিছু নজরে দেখি। আমি তোকে ভালোবাসি নিচু। ইমরান, এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি। তুই আবরাজকে ডিভোর্স দিয়ে আমার হয়ে যা। এটা আমি তোর থেকে আশা করিনি। ও কাম অন, শোন, হয়তো বা এখনো তোদের বিয়ের 6 মাস হয়নি, তাই ডিভোর্স হচ্ছে না, কিন্তু কোনো অসুবিধা নেই। তুই একটা কাজ কর, আর সিলেটে না ফিরে আমার এখানে চলে আয়। লন্ডনের রুলস আছে, বিয়ে ছাড়াই আমরা একসাথে লিভ ইন রিলেশনশিপে থাকতে পারবো। নিঝুম ভীষণ রেগে ইমরানকে থাপ্পড় বসিয়ে দেয়। রাগী কণ্ঠে বলে, তুই এত জঘন্য আমি ভাবতেই পারিনি। ভালো চাইলে সরে যা আমার সামনে থেকে। ইমরান নিঝুমকে নিজের কাছে টেনে নিয়ে জোর করে তার ঘনিষ্ঠ হবার চেষ্টা করে বলে, ওই আবরাজ যখন জোর করেছিল তখন তো ভালো লেগেছিল, তাহলে এখন কেন খারাপ লাগছে? এর আগে তোকে ঘুমের ওষুধ খেয়ে নিজের করতে পারিনি ওই আবরাজের জন্য, কিন্তু আজ তোকে আমার ঘর থেকে কেউ বাঁচাতে পারবে না। ইমরান, ছাড় আমায়। এমন সময় আবরাজ এসে বলে। কি হচ্ছে এখানে? আবরাজকে দেখা মাত্রই ইমরান নিঝুমের থেকে দূরে সরে গিয়ে বলে, আরে ব্রো, আপনি তেমন কিছু না, আমি আর নিঝুম তো একটু ফ্রেন্ডলি আলাপ করছিলাম, তাই না নিঝুম? নিঝুমের ঘৃণাভাজন দৃষ্টি নিয়ে ইমরানের দিকে তাকায়, কিন্তু আবরাজের সামনে কিছু বলতেও পারে না লজ্জার খাতিরে। এদিকে আবরাজ ধীরে ধীরে এগিয়ে এসে বলে, ফ্রেন্ডলি আলাপ? এক বিবাহিত নারীর শরীরে হাত দিয়ে তাকে জোরেই ধরে তুমি ফ্রেন্ডলি আলাপ করছিলে? ইমরান আমতা আমতা করে বলে, আপনি ভুল ভাবছেন। নিঝুম, তুই কিছু বলছিস না কেন, বল। আবরাজ ব্রো তো ভুল বুঝছে। আবরাজ এগিয়ে এসে ইমরানের শার্টের কলার ধরে বলে, ভুল আমি কখনো বুঝিনি। তোকে বরাবরই আমি ঠিকই বুঝেছি, তবে এতদিন অন্য একজনকে ঠিক ভেবেছিলাম, যা ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। নিঝুমের দিকে তাকিয়ে কথাটা বলে আবরাজ। নিঝুম অবাক চোখে তাকায়। ইমরান এটা বুঝতে পেরে উল্টো চাল দিয়ে বলে, ওকে ব্রো, তুমি যখন বুঝেই গেছো সবটা, তখন আর নাটক করে লাভ নেই। আমি আর নিঝুম একে অপরকে ভালোবাসি সেই স্কুল লাইফ থেকে। ক্লাস 7-এ পড়াকালীন সময় থেকে আমাদের মধ্যে রিলেশনশিপ। তারপর তো আমাকে পরিবারের সাথে ইউকেতে চলে আসতে হয়, তাই আমাদের সম্পর্কে একটা ফাটল তৈরি হয়। কিন্তু এখানে এসে এত বছর পর একে অপরকে দেখে আমাদের সেই পুরাতন ভালোবাসা মাথা চাড়া দিয়ে ওঠে। আর তাই তো নিঝুম চাই আপনাকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসতে। নিঝুম ইমরানের এই নির্লজ্জ মিথ্যাচার শুনে হতবাক হয়ে যায়। প্রতিবাদ করে বলে, এসব তুই কি যা তা বলছিস ইমরান? তুই খুব ভালো করেই জানিস তোকে আমি কখনোই বন্ধুর থেকে বেশি দেখিনি। তোকে আমি বন্ধু হিসেবে বিশ্বাস করেই এখানে এসেছিলাম, কিন্তু তুই আমাদের বন্ধুত্বকে কলঙ্কিত করে আমার সাথে জোর জবরদস্তি করে আর এখন আমার নামে এসব মিথ্যা বলছিস। তোর মনে কি আল্লাহর প্রতি একটুও ভয় নেই? এভাবে মিথ্যাচার করতে বাধছে না তোর?
আবরাজ হাত তালি দিতে থাকে। নিঝুম অবাক চোখে দেখে। আবরাজ হাত তালি দিতে দিতে নিঝুমের সামনে এসে বলে, বাহ, কি সুন্দর অভিনয়! এত সুন্দর অভিনয় কিভাবে শিখলে তুমি নিঝুম? আপনি ভুল ভাবছেন। ভুল কিছু আমি ভাবছি না, আমি যা ঠিক তাই ভাবছি। প্রথমে আমি তোমাকে ঠিক ভেবেছিলাম, তুমি আসলে একটা লোভী প্রতারক মেয়ে। তারপর আমি ভাবলাম তুমি একটা ভালো মেয়ে, আর আমার সেই ভাবনাটাই ভুল ছিল। নিঝুম বলার মতো কিছু খুঁজে পায় না। আবরাজ পুরোপুরি তাকে ভুল ভাবছে। আবরাজ একটু থেমে বলে, আমার যা সিদ্ধান্ত নেবার তা আমি নিয়ে ফেলেছি। তুমি আমাকে ডিভোর্স দিয়ে এই ইমরানকে বিয়ে করতে চাও, তাই তো? বেশ ভালো কথা, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনে বিয়ে দেব। শুধু তাই নয়, ডিভোর্সের পর তোমার খোরপোশের জন্য যদি টাকা লাগে সেটার জন্যও বলতে পারো, আমি তাতেও রাজি আছি। এটাতে চেয়েছিলে তোমরা? যাও, আমি তোমাদেরই খুশি করে দিলাম। নিঝুমের চোখে অশ্রু চলে আসে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি এসব করতে চাই না। না তো আমি ইমরানকে বিয়ে করতে চাই, আর না তো আমি আপনার থেকে কোনো টাকা চাই। আমি শুধু আত্মনির্ভরশীল হতে চাই, একজন ডাক্তার হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাই, ব্যাস। আবরাজ তাচ্ছিল্যের হাসি হেসে বলে, এইখানে বদ্ধনমী কি সে ডাক্তারি হওয়া ট্রেনিং নিতে এসেছিলে নিজের বন্ধুর কাছে? নিঝুম বুঝতে পারে আবরাজ কোন দিকে ইঙ্গিত করছে। সে চরম ঘৃণা নিয়ে বলে, মিস্টার আবরাজ, শ্শ্, একদম চোখ রাখাবে না, দূর হয়ে যাওয়ার সামনে থেকে। এই নাও তোমার পাসপোর্ট, ভিসা, প্লেনের টিকিট, সব এখানে। এসব নাও আর দূর হও। 2 মাস পর তোমার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। বলে নিঝুমের মুখের উপর সব ডকুমেন্ট ছিটিয়ে দিয়ে চলে যায় আবরাজ। নিঝুম সেসব ডকুমেন্ট তুলে নেয়। অতঃপর ইমরানের দিকে তাকিয়ে বলে, আজ শুধুমাত্র তোর জন্য উনি আমার চরিত্রের দিকে আঙুল তোলার সাহস পেলেন। তোকে আমি কখনো ক্ষমা করব না, কখনোই না। বলেই নিঝুম ইমরানের কফি শপ থেকে বেরিয়ে আসে। তারপর উদ্ভ্রান্তের মতো হাঁটতে থাকে লন্ডনের রাস্তা দিয়ে। আবরাজ বাসায় এসে নিজের রুমে ঢুকে একের পর এক জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে রুমে এভাবে তাণ্ডব চালানোর পর আবরাজ একটু শান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। তারপর ঠান্ডা মাথায় ভাবে, আমি কি নিঝুমকে সত্যি ভুল বুঝলাম? কিন্তু যা দেখলাম সব তোর বিরুদ্ধে। এদিকে নিঝুম চলে এসেছে এয়ারপোর্টের সামনে। তার ফ্লাইটের সময় প্রায় হয়ে এসেছে। আপাতত সে ইমিগ্রেশন বিভাগের সামনে দাঁড়িয়ে আছে। এয়ারপোর্টের ভেতরে যাবার আগেই শেষবারের মতো লন্ডন শহরের দিকে তাকিয়ে মলিন হাসে নিঝুম। অতঃপর বলে, এই শহর আমার দুঃখময় জীবনে সুখ আনতে পারেনি, বরং আরো বেশি দুঃখে নিমজ্জিত করেছে। এই শহরে আমি কোন আশা নিয়ে পা রাখিনি, কিন্তু এতটা অপমান নিয়ে ফিরতে হবে সেটাও ভাবিনি। ভালো থেকো লন্ডন শহর। বলেই সে সামনের দিকে পা বাড়ায় আর একটিবারও পেছনে ফিরে তাকায় না। কয়েকদিন পর আবরাজ আজ আবারও একটি বারে এসেছে। এখানে এসে ক্রমাদ্বয়ে মদ্যপান করেই চলেছে। ম্যাক্স ঠিক তার পাশেই বসে। আবরাজকে এ অবস্থায় দেখে সে বলে, ভাই এবার থামো, আর কত খাবে? এবার তো শরীর খারাপ করবে, অনেক রাতও হয়ে গেছে, চলো ফিরে চলি। আবরাজ তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তোমার ঘরে তো বউ আছে, এর জন্য তো ফিরতে চলেছ। বাসায় ফিরে বউর সাথে সময় কাটাবে, কিন্তু আমার কি হবে? আমার জন্য তো কেউ নেই আমার অ্যাপার্টমেন্টে। সেখানে গেলেই যে একাকিত্ব ঘিরে ধরবে আমায়। ম্যাক্স একটা দীর্ঘশ্বাস ফেলে। নিজের এই বন্ধুর কষ্ট সে বুঝতে পারছে। আবরাজ যে নিজের অজান্তেই ভীষণ ভালোবেসে ফেলেছে নিঝুমকে। নিজের ইগো পাশে ঠেলে কতই না অনুরোধ করলো নিঝুমকে তার সাথে থাকার জন্য, অথচ মেয়েটার তার কষ্ট বুঝলো না। যদিও আবরাজ তাকে স্পষ্ট করে কিছু বলেনি, তবে যতটুকু বলেছে তাতে ম্যাক্স এতটুকু বুঝেছে নিঝুম দেশে ফিরে যাবার আগে এমন কোনো ঘটনা ঘটিয়েছে যা তাদের মধ্যকার দূরত্ব অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। ম্যাক্স এসব ভেবেই মনে মনে বলে, আচ্ছা, নিজুম এখন কেমন আছে? আবরাজকে এত কষ্টে রেখে সে কি সুখী হতে পেরেছে? সুখ সবার কপালে থাকে না আম্মু। আমার কপালে এই সুখ সবসময় অধরাই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। হতাশার স্বরে আসমানি বেগমকে কথাটা বলেন নিঝুম। আসমানি বেগম তা শুনে নিঝুমের মাথায় ভরসার হাত বুলিয়ে বলেন,
চিন্তা করিস না মা, আল্লাহ আছেন, তার উপর ভরসা রাখ। ভালোভাবে মেডিকেলে ভর্তির প্রিপারেশন নে। তোর হাতে তো আর বেশি সময় নেই, আগামী সপ্তাহে মেডিকেলের ভর্তির এক্সাম। মনে রাখিস, যারা তোকে অপমান করেছে তাদের যোগ্য জবাব দিতে মেডিকেলে তোকে চান্স পেতেই হবে। আমি লন্ডনে গিয়েও যথাসাধ্য পড়াশোনা চালিয়েছি, আশা করি সফলতা পাবো। এক সপ্তাহ পর নিঝুম চঞ্চলতার সাথে পায়চারি করছে পুরো ঘরময়। আজ তার মেডিকেল ভর্তির রেজাল্ট আসার কথা। গতকালই সে এক্সাম দিয়েছে, আজই রেজাল্ট আসবে। নিঝুম আল্লাহর কাছে দোয়া করছিল যেন চান্সটা হয়ে যায়। ছবি বেগম, আসমিনী বেগম দুজনেই তাকে বলে, এতটা অস্থির হোস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, চান্স পেয়ে যাবি। এদিকে আবির কম্পিউটারে সার্চ করছিল রেজাল্ট দেখার জন্য। একটু পরেই সে হঠাৎ করে বলে, এটা কি হলো? নিঝুম হতাশ স্বরে বলে। আমার চান্স হয়নি। আবির একটু হতাশ স্বরে বলে, হয়েছে কিন্তু ঢাকা মেডিকেলে হয়নি, সিলেট মেডিকেলে হয়েছে। আসমানি বেগম বলে ওঠেন, আলহামদুলিল্লাহ, চিন্তা করার কিছুই নেই, আল্লাহ সহায় হলে এখান থেকেই কেনা হবে। ছবি বেগম বলেন, আমি মিষ্টি আনছি। এত খুশির খবর, নিঝুম ডাক্তার হবে। এদিকে নিঝুম বলে, এবার আমি সবাইকে জবাব দেব যারা সারাটা জীবন আমায় অপমান করে গেছে। নিঝুমের জীবনে এই কয়দিনে অনেক পরিবর্তন এসেছে। লন্ডন থেকে আসার পর আজ 1 মাসের কাছাকাছি হতে চলল। এই 1 মাসে আবরাজের সাথে তার যোগাযোগ হয়নি। সিলেট মেডিকেলে চান্স পাবার পর আপাতত নিঝুম পড়াশোনাতেই মনোযোগ দিয়ে যাতে নিজের একটা সুন্দর জীবন গড়তে পারে। তবে সব সময় আমাদের জীবন তো আমরা যেমনই চাই সেভাবে এগোয় না। নিঝুমের ক্ষেত্রেও তাই হলো। সে যেভাবে ভেবেছিল সেভাবে জীবন আগাতে পারল না। কিছুদিন থেকেই নিঝুম বেশ অসুস্থ বোধ করছে। মাথা ব্যথা, বমি বমি ভাব, এসব উপসর্গের কারণে ডাক্তারের শরণাপন্ন হতে হলো তাকে। ডাক্তার নয়না খান সব উপসর্গ শুনে জিজ্ঞাসা করেন, আপনার শেষ পিরিয়ড কবে হয়েছিল? নিঝুম কিছুটা বিব্রত বোধ করে বলে, বেশ অনেক আগেই হয়েছিল। একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে তো আপনার সন্দেহ করার কথা ছিল বিষয়টা নিয়ে। নিঝুম বলে, আমার ব্যাপারটা নিয়ে সন্দেহ হয়েছিল, কিন্তু আমার মনে একটা ভয় ছিল, আর সেই জন্যই আমি এই বিষয়টা নিতে ভাবতে চাইনি। বিয়ে কয়দিন হলো? জি, 5 মাসের মতো। আপনার স্বামী জানে এই বিষয়ে? আমার স্বামী লন্ডনে থাকে, আর ওনার সাথে আমার সম্পর্ক স্বাভাবিক না। ও, বুঝতে পেরেছি। যাই হোক, সত্যটাকে তো আর অস্বীকার করা যাবে না। আমি প্রায় নিশ্চিত যে আপনি প্রেগনেন্ট। বাকিটা তো রিপোর্ট আসলেই জানা যাবে। নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে। এই ভয়টাই সে পাচ্ছিল। জীবনে এমন একটা মোড় আসবে সেটা সে চিন্তা করতে পারেনি। আল্লাহর কাছে কত অনুরোধ করেছে এমনটা যাতে না হয়। কারণ যেখানে এই সম্পর্কের মূল্য নেই সেখানে একটা নতুন প্রাণের আগমনে তো পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে। নিঝুম এসব ভেবেই দুশ্চিন্তাগ্রস্ত ছিল। এমন সময় একজন নার্স নিঝুমের রিপোর্ট নিয়ে আসে। ডাক্তার নয়না খান রিপোর্টটা দেখে দীর্ঘশ্বাস ফেলে বলেন,